ইসরায়েলি হামলায় নিহত 11 উপত্যকা পুনর্গঠনে $500 কোটি সহায়তার অঙ্গীকার বোর্ড অব পিসের। পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন তেল আবিবের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান। জেনেভায় হবে দ্বিতীয় দফার বৈঠক। আলোচনার অগ্রগতিতে বাধা দিচ্ছে তেহরান, অভিযোগ ওয়াশিংটনের। রুশ হামলায় ইউক্রেনের সব বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, দাবি কিয়েভের। আরও একটি বসতি দখলে নেয়ার দাবি মস্কোর। পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি। সিরীয় সেনাদের কাছে সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ হস্তান্তর করল যুক্তরাষ্ট্র। এসডিএফ এর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই হস্তান্তর, ইতিবাচক বলছে ওয়াশিংটন। এবং কুখ্যাত যৌন অপরাধী অ্যাপস্টাইনের নথিতে ফরাসি নাগরিকদের নাম, বিশেষ তদন্ত দল গঠনের ঘোষণা। আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের প্রধানের পদ থেকে সাবেক মন্ত্রীর পদত্যাগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। দখলদারদের আগ্রাসনের মধ্যে উপত্যকা পুনর্গঠন ও মানবিক সহায়তার অংশ হিসেবে বোর্ড অব পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিশাল এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু সরকারের এমন পদক্ষেপের নিন্দা জানিয়েছে হামাস। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরায়েলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত পরিবারগুলোর তাঁবুতে হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাশেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণ ও মানবিক সহায়তার জন্য বোর্ড অফ পিসের সদস্য রাষ্ট্রগুলো $500 কোটি বেশি অর্থ প্রদানের অঙ্গীকার করেছে। আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অফ পিসের সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে $500 কোটি বেশি অর্থদানের ঘোষণা দেবেন। এর মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে বড় অংশের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্টোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিফ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদাররা অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না। বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ কার্যত পশ্চিম তীর সংযুক্তিকরণের শামিল। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। লেবাননের সিরিয়া সীমান্ত এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোরে সীমান্তের কাছে মাজদাল আনজার এলাকায় একটি গাড়িতে হামলা চালানো হয়। বৈরুতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, নিহতদের একজন সিরীয় নাগরিক। হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, লেবাননে থাকা প্যালেস্টাইন ইসলামিক জিহাদ পিআইজে সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি গোষ্ঠীটি। পরমাণু ইস্যুতে আপোষের বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্জি। আলোচনায় অগ্রগতি চাইলে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আন্তরিকতার পরিচয় দিতে হবে বলেও জানান তিনি। তবে পাল্টা অভিযোগ করে ওয়াশিংটন জানায়, আলোচনার অগ্রগতিতে বাধা দিচ্ছে তেহরানি। নতুন করে মাত্রা পাচ্ছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মজিদ তাখত রাভাঞ্চি বলেন, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার ইস্যুতে আলোচনা করতে রাজি হলে ইরান পারমাণবিক বিষয়ে কথা বলতে প্রস্তুত। তবে চুক্তি করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তরিকতার প্রমাণ দিতে হবে বলেও জানান তিনি। যদিও ওয়াশিংটনের অভিযোগ, আলোচনার অগ্রগতিতে বাধা দিচ্ছে তেহরানি।
ফেব্রুয়ারির শুরুতে ওমানের মাস্কটে বৈঠকে বসে দুই পক্ষ। আলোচনা ইতিবাচক পথে হাঁটলেও তেমন কোনো সমাধান আসেনি। বৈঠকে 60% ইউরেনিয়াম তরল করার প্রস্তাব দেয় ইরান। যদিও দেশটির কাছে 400 কেজির বেশি উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। বাকি ইউরেনিয়াম বিদেশে পাঠানো হবে কিনা তা এখনই বলার সময় হয়নি বলে জানান তাখাত রাভানচি। এ সময় দ্বিতীয় দফার আলোচনা আগামী মঙ্গলবার জেনেভায় অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। আলোচনার মূল বিষয় পরমাণু ইস্যুই থাকতে হবে। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক মিত্রদের বিষয়ে কোনো আলোচনা হবে না বলে জানায় তেহরান। শূন্য মাত্রার সমৃদ্ধকরণ ইস্যু আলোচনায় আর নেই বলেও দাবি ইরানের। কূটনৈতিক আলোচনার মধ্যেই যুদ্ধের প্রস্তুতি জোরদার করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তা জানান 1 সপ্তাহের মধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছাতে পারে দ্বিতীয় মার্কিন বিমানবাহী রণতরী। বরকতুল্লাহ, সময় সংবাদ। চীনা নববর্ষ ঘিরে ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব। চীনের বসন্ত উৎসব নিয়ে খবর থাকছে সংবাদের শেষাংশে। রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের আরও একটি গ্রাম নিজেদের দখলে নেয়ার কথা জানিয়েছে রুশ সেনারা। মস্কোর হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান তিনি। এদিকে ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো দেশ ছাড়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন। স্থানীয় সময় রোববার রাশিয়ার একটি তেল শোধনাগারে হামলা চালানোর দাবি করে ইউক্রেন। রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা দুর্বল করতেই এই হামলা চালানো হয় বলে দাবি কিয়েভের। তেল শোধনাগারটি কৃষ্ণসাগর তীরবর্তী তামান বন্দরের কাছে অবস্থিত, যেখান থেকে রাশিয়ার তেল, কয়লা ও শস্য রফতানি হয়। ওডেসায় রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হন। একই দিন ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলের তোজভিদকোভে গ্রাম নিজেদের দখলে নেয়ার দাবি করে রুশ সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী অঞ্চলে ৮৮টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার ব্রিয়ান্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের হামলায় হতাহতের ঘটনা ঘটে বলেও জানায় মস্কো। এদিকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, রুশ হামলায় ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্র অক্ষত নেই। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধের দাস আখ্যা দেন। পাশাপাশি পশ্চিমা মিত্রদের কাছে দ্রুত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে চলমান আঞ্চলিক ছাড়ের আলোচনার সঙ্গে 1938 সালের মিউনিখ চুক্তির তুলনা করেন জেলেনস্কি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর 1 বছর আগে তৎকালীন ইউরোপীয় শক্তিগুলো হিটলারকে চেকোস্লোভাকিয়ার একটি অংশ ছেড়ে দিতে বাধ্য করেছিল। জেলেনস্কি সতর্ক করে বলেন, ইউক্রেনকে বিভক্ত করে এই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করা যাবে না। তিনি বলেন, কার্যকরী নিরাপত্তা নিশ্চিতকরণই কেবল ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পারে। এমন পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী জার্মান গালুশচেঙ্কো দেশ ছাড়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন। দুর্নীতি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর গেল বছর তাকে পদ ছাড়তে হয়। দেশটির জাতীয় দুর্নীতি দমন ব্যুরো ন্যাবু জানায়, সীমান্ত অতিক্রমের সময় তাকে আটক করা হয়। গেল নভেম্বরে তার বিরুদ্ধে প্রায় $100 মিলিয়ন অর্থ আত্মসাতের অভিযোগ সামনে আসে। পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। মার্কিন সেনাদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় সেনারা। যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এই হস্তান্তর সম্পন্ন হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ইতিবাচক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন সেনাদের কাছ থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান ইরাক সীমান্ত লাগোয়া একটি স্থাপনার নিয়ন্ত্রণ নেয়ার কয়েকদিন পর স্থানীয় সময় রোববার মার্কিন বাহিনীর কাছ থেকে ওই ঘাঁটি বুঝে নেয় সিরীয় সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরীয় আরব সেনাবাহিনীর সদস্যরা হাসাকা গ্রামাঞ্চলের আল সাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়। এই পদক্ষেপকে
দিকে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস SDF এর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়নের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে যুদ্ধবিরতি চুক্তির অগ্রগতি ইতিবাচক পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বলেন, সামরিক গতিপথ আশাব্যঞ্জক। তিনি আরও জানান, দ্রুজ, বেদুইন ও আলাউই সম্প্রদায়ের সঙ্গে একই রকম সমঝোতা প্রয়োজন। রোববার মার্কিন সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়, চলতি মাসে সিরিয়ার IS-এর 30টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। IS-এর ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ওয়াশিংটন। 2024 সালের ডিসেম্বরে সরকার বিরোধী বিক্ষোভে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন ঘটে। ইসলামপন্থী বিদ্রোহীদের আন্দোলনের মুখে বাশারের পতনের পর দামেস্কের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ওয়াশিংটন। কুর্দিদের সঙ্গে মার্কিন জোটের প্রয়োজনীয়তা এখন অনেকাংশে ফুরিয়ে এসেছে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। IS-এর আঞ্চলিক পরাজয় ঘটলেও গোষ্ঠীটি এখনও ওই অঞ্চলের বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। শক্তিশালী ঝড় নিলসের প্রভাবে বন্যায় বিপর্যস্ত ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চল। এ পর্যন্ত 2 জনের প্রাণহানি, কয়েকটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি। মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনকে ঘিরে প্রকাশিত নতুন নথিতে ফরাসি নাগরিকদের নাম আসায় নড়েচড়ে বসেছে প্যারিস। সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে বিশেষ বিচারিক দল গঠনের ঘোষণা দিয়েছে প্রসিকিউটর অফিস। নথিতে নাম আসায় আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাং। মার্কিন বিচার বিভাগ সম্প্রতি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সংক্রান্ত প্রায় 30 লাখ নথি প্রকাশ করেছে। এসব নথি কয়েকজন প্রভাবশালী ফরাসি নাগরিকের নাম উঠে আসার পর তদন্তে নামে প্যারিস প্রসিকিউটর অফিস। তারা জানায়, ফ্রান্সের জাতীয় আর্থিক অপরাধ ইউনিট ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ বিচারিক দল কাজ শুরু করবে। এপস্টেইনের অপরাধে কোনো ফরাসি নাগরিক জড়িত ছিলেন কিনা তা যাচাই করতে বিচারিক দল কাজ শুরু করবে বলে জানায় প্যারিস প্রসিকিউটর অফিস। প্রসিকিউটররা জানায়, এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী এবং ফরাসি মডেলিং এজেন্সির সাবেক নির্বাহী জিন লাক ব্রুনেল এর মামলা নতুন করে পর্যালোচনা করা হবে। পাশাপাশি ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে জ্যেষ্ঠ কূটনীতিক সংক্রান্ত নথিতে নাম আসার পর ফ্রান্সের সাবেক মন্ত্রী জ্যাক ল্যাং আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটের প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। 2026 সালে এপস্টেইন প্রতিষ্ঠিত একটি অফশোর কোম্পানিতে নথিতে নিজের নাম থাকায় বিস্ময় প্রকাশ করে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ল্যাং ও তার মেয়ে ক্যারোলিন ল্যাংয়ের বিরুদ্ধে কর ফাঁকি ও অর্থ পাচারের অভিযোগে প্রাথমিক তদন্ত চলছে। অপ্রাপ্তবয়স্ক নারীদের ধর্ষণের অভিযোগে 2020 সালে জেফ্রি এপস্টেইন ফ্রান্সের প্যারিসে গ্রেফতার হন। 2022 সালে কারাগারে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর পর 2023 সালে মামলাটি বন্ধ হয়ে যায়। তবে নতুন নথি প্রকাশের পর আবারও প্রশ্ন উঠেছে তার ভূমিকা নিয়ে। অভিযোগ আছে, দরিদ্র পরিবারের মেয়েদের মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে শোষণের চক্রে জড়িত ছিলেন তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পরোক্ষ যুদ্ধ বা প্রক্সি ওয়ারে বড় শক্তিগুলোর স্বার্থ রক্ষায় বলি হয় দুর্বল রাষ্ট্রগুলো। এতে একদিকে যেমন অবকাঠামো ধ্বংস হয়ে দেশ বিরান ভূমিতে পরিণত হয়, অন্যদিকে সাধারণ মানুষ হারায় প্রাণ ও আশ্রয়। মূলত অন্যের দাবার গুটি হয়ে লড়তে গিয়ে দেশগুলো দীর্ঘমেয়াদী পঙ্গুত্বের শিকার হয়। যুদ্ধ মানে এখন সম্মুখ সমর নয়। বিশ্ব মানচিত্রে এখন যাদের যুদ্ধ লড়তে দেখছি, তারা কি আসলেই মূল প্রতিপক্ষ, নাকি তারা শক্তিশালী কোনো মোড়লের দাবার খুঁটি মাত্র? প্রক্সি ওয়ার বা পরোক্ষ যুদ্ধে অস্ত্র একজনের, অর্থ আরেকজনের, আর রক্ত ঝরে কেবল তৃতীয় কোনো দেশের সাধারণ মানুষের। সহজ কথায় বলতে গেলে প্রক্সি ওয়ার হলো এমন এক যুদ্ধ যেখানে বড় কোনো শক্তি সরাসরি নিজে না লড়ে অন্য কোনো দেশ বা সশস্ত্র গোষ্ঠীকে ব্যবহার করে। কারণ সরাসরি যুদ্ধে নামা মানে পারমাণবিক ঝুঁকি, আকাশচুম্বী খরচ আর নিজ দেশের জনগণের অসন্তোষ। তাই অন্যের কাঁধে বন্দুক রেখে শিকার করার মতো নিরাপদ রাস্তা বেছে নেয় মোড়লরা।
বর্তমান বিশ্বে প্রক্সি ওয়ারের সবচেয়ে বড় উদাহরণ হতে পারে ইউক্রেন। এখানে লড়াই করছে রাশিয়া ও ইউক্রেন, কিন্তু ইউক্রেনের হাতে যে অস্ত্র আর অর্থ তার যোগান দিচ্ছে ন্যাটো ও যুক্তরাষ্ট্র। লক্ষ্য একটাই, রাশিয়াকে সরাসরি আক্রমণ না করেও তাদের সামরিক শক্তিকে পঙ্গু করে দেওয়া। আবার মধ্যপ্রাচ্যে সিরিয়া বা ইয়েমেনের গৃহযুদ্ধ শুধু ক্ষমতার লড়াই না, সেখানে একদিকে ইরানের সমর্থনপুষ্ট গোষ্ঠী, অন্যদিকে পশ্চিমা বা আঞ্চলিক শক্তির মদতপুষ্ট পক্ষ। এই স্বার্থের সংঘাতের বলি হচ্ছে কেবল সেই মাটির সাধারণ মানুষ। প্রক্সি ওয়ারের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এই যুদ্ধ সহজে থামে না, কারণ যারা লড়ছে তাদের হাতে যুদ্ধ থামানোর চাবি নেই, আর যারা চাবি ধরে আছে তাদের মাটিতে রক্ত ঝরছে না। ফলে একটি সাজানো দেশ মুহূর্তেই বিরানভূমিতে পরিণত হয়। আফগানিস্তান থেকে শুরু করে লিবিয়া, মোড়লদের দাবার ঘুঁটি হয়ে যারাই লড়েছে, দিন শেষে তারাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সংস্কৃতিতে শিষ্টাচার ও দায়িত্ববোধ হারিয়ে গেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তাকে ও তার স্ত্রীকে নিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্ণবিদ্বেষী ভিডিও শেয়ারের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। রাজনৈতিক বক্তব্যে লজ্জাবোধ ও শালীনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ওবামা। এমনকি মিনেসোটায় আইসির অভিযানকে স্বৈরাচারী কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার এবং স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা একটি বর্ণবিদ্বেষী ভিডিও নিয়ে মুখ খুলেছেন। লিবারেল পডকাস্টার ব্রায়ান টাইলার কোহেনের সঙ্গে এক সাক্ষাৎকারে ওবামা পরোক্ষভাবে ট্রাম্পের পোস্ট করা ওই ভিডিও নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। একসময় সরকারি কর্মকর্তাদের মধ্যে যে লজ্জা এবং শালীনতা কাজ করত তা এখন হারিয়ে গেছে বলে মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। বারাক ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কথাবার্তা এমন এক নিষ্ঠুরতার পর্যায়ে নেমে গেছে যা আগে দেখা যায়নি। ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ না করে ওবামা বলেন, অধিকাংশ যুক্তরাষ্ট্রের নাগরিক এ ধরনের আচরণকে গভীরভাবে উদ্বেগজনক বলে মনে করেন। তার ভাষায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনে এক ধরনের বিদ্রুপাত্মক প্রদর্শনী চলছে এবং যাদের আগে শালীনতা ও দায়িত্ববোধের প্রত্যাশা করা হতো তাদের মধ্যেও এখন সে বোধের ঘাটতি দেখা যাচ্ছে। সম্প্রতি ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে আপত্তিকর এক ভিডিও পোস্ট করা হয়। ভিডিওর শেষাংশে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে বানরের রূপে দেখানো হয়েছিল। ওই ভিডিওর কারণে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নেতাদের কাছ থেকেই ব্যাপক সমালোচিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অভিবাসন নীতি আরও কঠোর করতে ইতালির পার্লামেন্টে খসড়া আইন অনুমোদন। সমুদ্রপথে বাড়ছে নজরদারি। বিপজ্জনক রুট পরিহারের আহ্বান প্রবাসী বাংলাদেশিদের। ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন কানাডা ও যুক্তরাজ্যের নাগরিকরা। স্থানীয় সময় রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে। বিবৃতিতে বলা হয়, কানাডা ও যুক্তরাজ্যের সাধারণ পাসপোর্টধারীরা সর্বোচ্চ 30 দিনের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন। এই নীতি কার্যকর থাকবে 31 ডিসেম্বর পর্যন্ত। জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বেইজিং সফর করেন। সফরে তারা চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। দুই নেতার সফরের পরই এলো ভিসা মুক্ত ভ্রমণ সুবিধার এই ঘোষণা। স্থানীয় সময় মঙ্গলবার থেকে এটি চালু হতে যাচ্ছে। দেখছেন আন্তর্জাতিক সময়। শক্তিশালী ঝড় নিলসের প্রভাবে বন্যা বিপর্যস্ত ফ্রান্স। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটির জিরন্ড ও লো এগারন বিভাগ। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এরই মধ্যে বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে অন্ধকারে দিন পার করছেন কয়েক লাখ মানুষ। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফ্রান্স থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফর রহমান বাবু। শক্তিশালী ঝড় নেলসের প্রভাবে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় নদ নদীর পানি উপচে পড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঝড় ও বন্যার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে দেশটির জেরন ও লোয়াগারন বিভাগ। ফলে এসব এলাকায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। রাস্তাঘাট ও বাড়িঘর তলিয়ে যাওয়ায় আটকে পড়াদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখা যায় উদ্ধার কর্মীদের। একই চিত্র দেশটির মারমন্দ শহরেও। এদিকে দিনভর বৃষ্টির কারণে রাজধানী প্যারিসের জনজীবনেও চরম ভোগান্তি নেমে আসে। নদীর পানি না নামা পর্যন্ত ঝুঁকি পুরোপুরি কাটছে না বলে সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। ফ্রান্সের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে ঝড়ের কারণে প্রায় 9 লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবেলায় 3000 কর্মী মাঠে কাজ করছেন উল্লেখ করে পরিস্থিতি খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, ফ্রান্স। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের নাইজার রাজ্যের 3টি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত 32 জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদ্দিন জানিয়েছেন হামলাকারীরা টুঙ্গা মাকিরি, কনকোসো এবং পিসা গ্রামে হামলা চালায়। তারা প্রায় 200টি মোটরসাইকেলে গ্রামে প্রবেশ করে অগ্নিসংযোগ চালায় এবং নির্বিচারভাবে গুলি ছুটতে থাকে। নাইজার রাজ্য পুলিশের আরব মুখপাত্র বলেন সন্দেহভাজন ডাকাতরা তুঙ্গা মাকিরি গ্রামে হামলা চালায়। সেখানে 6 পুলিশ সদস্য প্রাণ হারান। এছাড়া কিছু বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, পাশাপাশি অসংখ্য মানুষকে অপহরণ করা হয়। তবে সংখ্যাটি কত তা এখনও জানা যায়নি। এর আগে চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী কাওয়ারা এবং কাতসিনা রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় 2 শতাধিক মানুষ প্রাণ হারান। ইতালির উত্তরাঞ্চলে একটি পাহাড়ি উপত্যকায় তুষারধসের ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। স্থানীয় সময় রোববার সকালে এ ঘটনা ঘটে। দেশটির আলপাইন রেস্কিউ সার্ভিস জানায় ঘটনাস্থলেই 2 জন নিহত হন। গুরুতর আহত আরেকজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকারী দল জানায় নিহত ও আহত 3 জনই ফ্রান্সের নাগরিক। তাদের পরিচয় নিশ্চিতকরণের কাজ করছে পুলিশ। অভিযানে আলপাইন রেস্কিউ ও পুলিশের 15 সদস্যের একটি দল অংশ নেন। পাশাপাশি 2 জন চিকিৎসক, 3টি অনুসন্ধানী কুকুর ইউনিট, 2টি হেলিকপ্টার ও 2টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ভারতের দক্ষিণাঞ্চলে কারখানা স্থানান্তরের কাজ চলাকালে বিস্ফোরণে 2 শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত আরও 4 জনকে ভর্তি করা হয়েছে মান্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে। জানা গেছে কারখানাটি অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ চলছিল। 2022 সালে একই কারখানায় রাসায়নিক গ্যাস লিক হয়ে ফসল নষ্ট হয়। স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছিল। জাপানে 3 কিশোরকে ছুরিকাঘাতের অভিযোগে 21 বছর বয়সী তরুণকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সময় রোববারে মধ্যরাতে ঘটনা ঘটে। এ সময় 3 কিশোরের মধ্যে 1 জন নিহত হন। জাপানের স্থানীয় গণমাধ্যম এনটিভি জানায় নিহত ওই কিশোরের বয়স মাত্র 17 বছর। পুলিশ জানায় আটক তরুণের নাম রিয়োগা ইয়াউসাকি। সন্দেহভাজন আহতদের পূর্ব পরিচিত ছিল বলে জানা যায়। দেখছেন আন্তর্জাতিক সময়। অভিবাসন নীতি আরও কঠোর করতে খসড়া আইন অনুমোদন ইতালির ডানপন্থী সরকারের। এর মধ্যে অভিবাসন প্রত্যাশীদের নৌকা আটকাতে অস্থায়ী নৌ অবরোধ সহ বেশ কিছু নিয়ম অন্তর্ভুক্ত রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে ভূমধ্যসাগর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। নতুন বছরে জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 5 শতাধিক অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। বিপজ্জনক এই পথ পরিহারের আহ্বান জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিদের। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্য রিপোর্ট। মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভূমধ্যসাগর। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে চলতি বছর শুধু জানুয়ারিতেই 375 জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যু বা নিখোঁজের খবর পাওয়া গেছে। আর 10 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 524 জনে। প্রতিষ্ঠানটি জানায় আরও শত শত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়নি বলে ধারণা তাদের। 2025 সালে ভূমধ্যসাগরে 1300 জনেরও বেশি অভিবাসী নিখোঁজ হয়েছিল। ভূমধ্যসাগর দিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের
প্রবেশ ঠেকাতে এবার ইতালির কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে আইনে বলা হয়েছে, ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজগুলোকে অবরোধ, দেশটির জলসীমায় প্রবেশ করতে না দেয়া এবং 50,000 ইউরো পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সাগরপথে যে সকল অভিবাসী ইতালিতে প্রবেশ করবে তাদেরকে দ্রুত বহিষ্কার এবং তৃতীয় কোনো দেশে পাঠানোর বিধান রাখা হয়েছে। আইনটি সংসদে নিম্নকক্ষ এবং সিনেটে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেক বাংলাদেশীও। ইতালিতে বৈধভাবে শ্রমিক নেয়ার প্রক্রিয়া অব্যাহত থাকার পরেও বহু বাংলাদেশি বিপজ্জনক এই পথ পাড়ি দিয়ে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করছেন। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে 759 জন বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা ডুবে বাংলাদেশি সহ অনেকেরই মৃত্যু হয়েছে। তাই ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারে আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার, কারণ হচ্ছে যে প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি যে লিবিয়া হয়ে যে সমুদ্রপথে যারাই আসছে তাদের অনেকেই মৃত্যুবরণ করছেন। বিশেষ করে আমাদের বাংলাদেশের অনেকেই আছেন, অনেকেই থাকেন, মাঝে মাঝে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে। জীবনকে উন্নত করার আশায় এত দূরে মানুষ পাড়ি দিচ্ছেন, সেই জীবনই যদি না থাকে তাহলে এভাবে আসার মানে কি? আমি অনুরোধ করব, এমনিতেও ইতালির যে ইমিগ্রেশন যে সিচুয়েশন এটা খুব একটা ভালো না এই মুহূর্তে, ফলে এই ধরনের ঝুঁকি নিয়ে ইতালিতে আসাটা আমি বলবো এই পথ পরিহার করুন, বৈধভাবে ইতালিতে আসার চেষ্টা করুন। 2026 থেকে 2028 সাল পর্যন্ত আরও 5 লাখ শ্রমিক নেবে ইতালি সরকার, যার কার্যক্রম চলমান রয়েছে। সময় সংবাদ, ইতালি। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল আচেহ অঞ্চলের সিঙ্কহোলটি দিন দিন বিস্তৃত হচ্ছে। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে কৃষিজমি। ভবিষ্যতে জায়গাটিতে চাষাবাদ অনিশ্চিত বলে জানিয়েছে স্থানীয় কৃষকরা। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল আচেহ অঞ্চলে তৈরি হওয়া বিশাল সিঙ্কহোল উদ্বেগ বাড়াচ্ছে। এখন প্রায় 3 হেক্টর পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে জানায় আচেহ এনার্জি এবং মিনারেল গবেষণা সংস্থা। এতে ফসলি জমির মাঝখানে গভীর খাত তৈরি হয়েছে। টানা ভূমিধসের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। আর জমি ধ্বংস হয়ে যাওয়ায় ভবিষ্যতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কা করছে কৃষকরা। মাত্র একদিনের ব্যবধানে খাতটি কিনারা কয়েক মিটার সরে গেছে, আর ভবিষ্যতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। 2025 সালের শেষ দিকে হওয়া ভয়াবহ বন্যার পর সিঙ্কহোলটির বিস্তার দ্রুত বেড়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা না গেলে সিঙ্কহোলটি আরও বিস্তৃত হতে পারে। এতে স্থানীয় কৃষকদের জীবিকা দীর্ঘমেয়াদে হুমকির মুখে পড়তে পারে। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন 4 মহাকাশচারী। স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে করে ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের একদিন পর তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। দলটিতে 2 জন নবীন মহাকাশচারীও আছেন। আগামী 8 মাস সেখানে মহাকাশ গবেষণা করবেন তারা। শনিবার 4 সদস্যের ক্রু 12 দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়। ফ্রিডম নামের ড্রাগন ক্যাপসুলটি উৎক্ষেপণ করা হয় কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের রকেটে করে। এটি নাসা ও স্পেস এক্সের যৌথ কর্মসূচির 12তম দীর্ঘমেয়াদী মিশন। দলের নেতৃত্ব দিচ্ছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী জেসিকা মেইর। এটি তার দ্বিতীয় মহাকাশ যাত্রা। এর আগে সহকর্মী ক্রিস্টিনা কোচের সঙ্গে ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ নারী স্পেস ওয়াক সম্পূর্ণ করেন তিনি। দলে আরও আছেন নবীন মহাকাশচারী জ্যাক হ্যাথাওয়ে, ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার ফরাসি পাইলট সোফি অ্যাডানো এবং রুশ কসমোনট অ্যান্ড্রিও ফেডিয়ায়েভ। আইএসএসে বর্তমান অবস্থানরত নাসার ক্রিস উইলিয়ামস ও রসকসমোসের 2 কসমোনট নতুন দলকে স্বাগত জানান। একটি ফুটবল মাঠের সমান দৈর্ঘ্যের আইএসএস মহাকাশে মানুষের তৈরি সবচেয়ে বড় কাঠামো। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার নেতৃত্বে কানাডা, জাপান এবং ইউরোপের 11টি দেশ এই কক্ষ গবেষণা কেন্দ্র পরিচালনার অংশীদার। শিউলি রোসা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়। সমুদ্রের ওপর বরফ জমে তৈরি হয়েছে রাস্তা, যার মধ্য দিয়ে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে চলছে গাড়িও। এমন দৃশ্য দেখা গেছে উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ায়। তাপমাত্রা অন্তত 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে তৈরি হয়েছে এই সমুদ্রপথ।
সমুদ্রের উপরে জাহাজ কিংবা রণতরী নয়, চলছে গাড়ি। অবিশ্বাস্য হলেও এমন দৃশ্য এখন প্রতিদিনই দেখা যাচ্ছে উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ায়। তীব্র শীতে দেশটির বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। এতে সমুদ্রের পানি জমে বরফে পরিণত হয়, যা তৈরি করেছে যান চলাচলের রাস্তা। বাল্টিক সাগর ও গালফ অব রিগার মাঝামাঝি স্থানে অবস্থিত সারেমা ও হিউমা দ্বীপ দীর্ঘ 20 কিলোমিটার এ রাস্তা একসঙ্গে যুক্ত করেছে দ্বীপ দুটিকে, যার নাম দেওয়া হয়েছে আইস রোড। নাগরিকরা গাড়ি চালিয়েই যেতে পারছেন এক দ্বীপ থেকে অন্য দ্বীপে। যাতায়াতের জন্য এ পথ আনুষ্ঠানিকভাবে খুলে দেয় প্রশাসন, তবে স্থানীয়রা ঝুঁকি নিয়ে আগে থেকেই বরফের উপর গাড়ি চালানো শুরু করেন। হিউমা দ্বীপে অন্তত 9,000 মানুষ বসবাস করেন। কেনাকাটা, খাওয়া দাওয়া, এমনকি সন্তানদের স্কুলে পৌঁছে দিতেও অপেক্ষাকৃত বড় দ্বীপ সারেমায় যেতে হয় বাসিন্দাদের, যেখানে বসবাস করেন আরও অন্তত 31,000 মানুষ। বরফ জমে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল, তাই প্রয়োজন থেকেই এ পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া এটিকে নিজেদের সংস্কৃতির অংশ বলেও উল্লেখ করেন হিউমার মেয়র হারগু তাসুয়া। এখন শীতকাল, চারদিকে অনেক বরফ, সমুদ্রের পানি নেমে গেছে, তাই ফেরিতে করে সমুদ্র পার হওয়া কঠিন। আমরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সমুদ্রের পাশে বসবাস করে আসছি, তাই আইস রোড আমাদের সংস্কৃতিরই একটা অংশ। বিশেষ করে যারা সমুদ্রের কাছাকাছি থাকে তারা গ্রীষ্মকালে সমুদ্রে সাঁতার কাটে ও নৌকা ব্যবহার করে, আর শীতকালে সমুদ্রে গিয়ে বরফে পা রাখাটা যেন তাদের রক্তে মিশে আছে। এই রুট বরফের উপর চিহ্নিত একটি করিডোর। বরফের পুরুত্ব নিরাপদ কিনা তা নিশ্চিত করেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টা নজরদারিতে রাখা হয় বরফ ও পরিবেশের অবস্থা। মাঝামাঝি গতি বরফে কম্পন তৈরি করতে পারে, তাই এ রাস্তায় ঘন্টায় 20 কিলোমিটারের নিচে অথবা 40 থেকে 70 কিলোমিটার গতিতে গাড়ি চালাতে হবে। পরা যাবে না সিট বেল্ট, এমনকি মাঝপথে থামানো যাবে না গাড়িও। জরুরি বের হওয়ার জন্য রাখতে হবে সহজে দরজা খোলার ব্যবস্থা। মূল ভূখণ্ড থেকে অন্য দ্বীপে যেতে আরও 2টি আইস রুট খোলার চুক্তি হয়েছে বলে জানিয়েছে রাস্তা নির্মাণ প্রতিষ্ঠান ভার্স্টন। বরকতুল্লাহ, সময় সংবাদ। পোল্যান্ডের হেল উপদ্বীপ ঘিরে বাল্টিক সাগরের বিশাল অংশ জমে গেছে। দীর্ঘদিনের তীব্র শীত আর হিমাঙ্কের নিচের তাপমাত্রায় তৈরি হয়েছে বিরল এই দৃশ্য। ড্রোন ফুটেজে ধরা পড়েছে বরফে ঢাকা উপকূল, বন্দর আর নোঙর করা নৌকা। পাখির চোখে দেখা যাচ্ছে পোল্যান্ডের হেল উপদ্বীপ ঘিরে জমে থাকা বরফে আচ্ছাদিত উপকূল। সাদা চাদরে ঢেকে গেছে বাল্টিক সাগরের বিস্তীর্ণ অঞ্চল। দীর্ঘ সময় ধরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকায় এই বিরল পরিস্থিতি তৈরি হয়েছে। হেল বন্দরের পানিও জমে শক্ত বরফে পরিণত হয়েছে। নৌকাগুলো বরফে আটকে আছে, গায়ে জমেছে তুষারের স্তর। জেলেরা বরফের উপর হেঁটে গিয়ে নিজেদের নৌকার খোঁজ খবর নিচ্ছে। স্থানীয় সময় শনিবার তুষার ঢাকা সৈকতে হাঁটতে দেখা যায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের। বাল্টিক সাগরের পানিতে লবণাক্ততা তুলনামূলক কম হওয়ায় টানা তীব্র শীতে এটি জমে যেতে পারে, যদিও এমন ঘটনা খুব ঘন ঘন ঘটে না। জমে যাওয়া সাগরকে ঘিরে তৈরি হয়েছে অন্যরকম আনন্দ। কেউ কেউ বরফের উপর কাইট স্কেটিং করছেন, আবার অনেকে প্রস্তুতি নিচ্ছেন কাইট পাল তুলে বরফের সমতলে ভেসে চলার জন্য। শীতের এই ব্যতিক্রমী রূপ প্রকৃতিপ্রেমী ও অভিযাত্রীদের টানছে হেল উপকূলে। বরফে ঢাকা সাগর আর উপদ্বীপের দৃশ্য ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে এক অনন্য সাদা প্রান্তরের ছবি হিসেবে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। চীনা নববর্ষ ঘিরে বেইজিংয়ে শুরু হয়েছে লণ্ঠন উৎসব। বসন্ত উৎসবকে সামনে রেখে আলোকসজ্জায় সেজেছে পুরো পার্ক। দেশি বিদেশি পর্যটকদের ভিড়ে মুখর পুরো আয়োজন। চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ইউয়ান মিং ইউয়াং পার্কে 10 ফেব্রুয়ারি শুরু হয়েছে নববর্ষের লণ্ঠন উৎসব। বসন্ত উৎসবের আগ মুহূর্তে পার্ক জুড়ে রঙিন আলোকসজ্জা তৈরি করেছে এক অনন্য আবহ। শতাব্দী প্রাচীন লণ্ঠন সাজানোর ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরা হয়েছে এই আয়োজনে। প্রদর্শনীটি 5টি থিম ভিত্তিক অঞ্চলে ভাগ করা হয়েছে। আলোকিত করিডোর, চীনা কিংবদন্তির পৌরাণিক চরিত্র, বছরের প্রতীক ঘোড়া এবং রাজপ্রাসাদ শৈলীর বিশাল স্থাপনাগুলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। শিল্প সমৃদ্ধ ও সৃজনশীল লণ্ঠন পর্যটকদের মন কাড়ছে। এই উদ্যোগে আছেন সিচুয়ান প্রদেশের জিগং অঞ্চলের লণ্ঠন শিল্পীরা। মূলত জিগংকে চীনা লণ্ঠন নির্মাণ শিল্পের জন্মস্থান হিসেবে ধরা হয়। সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক এই শিল্পীরা সূক্ষ্ম কারুকাজে প্রতিটি স্থাপনা নির্মাণ করছেন।
দর্শনার্থীরা লণ্ঠন প্রদর্শনীর পাশাপাশি উপভোগ করছেন উৎসবের নানা খাবারও। আয়োজকরা জানান অনুষ্ঠানটি চলবে ৩ মার্চ পর্যন্ত, যা বসন্তের উৎসবের সমাপ্তি টানবে। চীনা নববর্ষ বা বসন্ত উৎসব এবছর পালিত হবে ১৭ই ফেব্রুয়ারি। শিউলি রোজা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গাজা ইসরায়েলি হামলায় নিহত 11, উপত্যকা পুনর্গঠনে $500 কোটি সহায়তার অঙ্গীকার বোর্ড অব পিসের। পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন তেল আবিবের। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পরমাণু সমঝোতায় রাজি ইরান। জেনেভায় হবে দ্বিতীয় দফার বৈঠক। আলোচনার অগ্রগতিতে বাধা দিচ্ছে তেহরান, অভিযোগ ওয়াশিংটনের। এবং রুশ হামলায় ইউক্রেনের সব বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত, দাবি কিয়েভের। আরও একটি বসতি দখলে নেয়ার দাবি মস্কোর। পশ্চিমাদের কাছে আকাশ প্রতিরক্ষা চাইলেন জেলেনস্কি। এ ছিল আন্তর্জাতিক সময়ে। সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।